নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি নতুন গল্প শুনতে চলেছি। আজকের গল্পের নাম আবেদন। লিখেছেন প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী। রাধি, এই রাধি, বলি আছিস কোন চুলোয়? বেঁচে আছিস না মরেছিস? অনেকগুলো ছাপমারা একখানা পোস্টকার্ড হাতে নিয়ে বিনয় ভট্টাচার্য চটি জুতোর শব্দ করতে করতে বাইরে থেকে ভেতর বাড়ির দালানে এসে আদরের ছোট বোনটিকে এই স্নেহ সম্বোধনে আপ্যায়িত করেন। মেটে উঠোনের ওদিকে রান্নাঘর। স্নেহময় দাদার আহ্বানে পুলকিত রাধারানী বেরিয়ে আসে গরম খুন্তিখানা হাতে নিয়ে। অবশ্যই দাদাকে ছ্যাঁকা দিতে নয়, বোধ করি হাতে একটা হাতিয়ার থাকলে জিভটা খোলে ভালো বলেই। খোলা জিভেই উত্তর দেয় সে, মরব? তোমার সংসারে মরবারই বড় ফুরসত আছে যে। বলি, সকাল বেলায় গাজা টেনে এলে নাকি মেজদা? ষাঁড়ের মতন চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কেন? বলে কিনা চেঁচাচ্ছি কেন? এই দেখ কেন চেঁচাচ্ছি। এরকম চিঠি পড়লে ঘর বাড়ি জ্বালিয়ে দিতে ইচ্ছে করে তো চেঁচানো। হাতের পোস্টকার্ডখানা বোনের দিকে ছুঁড়ে দেন বিনয় ভট্টাচার্য। কোন জমের বাড়ি থেকে আবার রাধারানী দেবীর নামে চিঠি এলো বলে ঈষৎ কৌতূহলে চিঠিটার ওপর একবার চোখ বুলিয়েই ফেলে দেয় রাধারানী। মুখটা যতটা বিশ্রী করা সম্ভব তা করে বলে, মরণ আর কি, এ আবার কোন মুখ পোড়ার চিঠি? তুমিই জানো। বিনয় ভট্টাচার্য পরম পুরুষের ভঙ্গিতে দুই হাত উল্টে বলেন, তোমার শ্বশুর কুলের সবাইকে তো চিনে রাখিনি আমি। আর আমি একেবারে মশা মাছিটিকে পর্যন্ত চিনে রেখেছি যে। রান্নাঘরে ফিরে যেতে যেতে কথাটাকে যেন দাদার গায়ের ওপর ছুঁড়ে মেরে যায় রাধারানী। তোমার কথা শুনলে হাড় পিত্তি জ্বলে যায় মেজদা। জ্বলে যাবারই কথা। নিতান্ত কটুভাষী রকচটা লোক হলেও এ বোধ শক্তিটুকু আছে বিনয়ের, তাই আর কিছু বলেন না। বিয়ের অষ্টমঙ্গলার ভেতরই বিয়ের শাখা দুগাছা ভেঙে মা বাপের কাছে ফিরে এসে কায়েম হয়েছিল রাধারানী 13 বছর বয়সে। সেও আজ 13-14 বছরের কথা। ক্রমশ মা বাপ মরেছে, বড় ভাই বিধবা বোনের দায়িত্ব ত্যাগ করেছে, স্ত্রী পুত্র নিয়ে দেশ ত্যাগ করে। রাধারানী এই মেজদার গলায়। শ্বশুর বাড়ির ছায়াও মাড়ায়নি কখনো। অপক্ষ অবশ্য এই 20 কন্যাকে এই অবধি সযত্নে পরিহার করে চলেছে। তা বলে গলায় পড়ে আছে বলে চোর হয়ে আছে রাধারানী, এমন ভাববার কারণ নেই। এক গা গহনা মা বাপ মায়া করে খুলতে দেয়নি। তারা মরতে সবগুলো খুলে ফেলে নিশ্চিন্ত হয়ে রাধারানী দাদার পুরনো নরুন পাড় ধুতোগুলো পরে দজ্জালি করে বেড়ায়। আর ছুতো পেলেই ভাই ভাজের মুখের সামনে মাজা মাজা লম্বা লম্বা হাত দুখানা নেড়ে 200 কথা শুনিয়ে দেয়। ভাইপো ভাইজি দুটোকে ভালো যদি বাসে তো সে অন্তঃশীলা। ব্যবহারিক দৃশ্যে শুধু পাশ পেড়ে কাটতে বাকি রাখে, ভাজের সঙ্গে আদায় কাজকলায়। বলা বাহুল্য, ভাজও মাটির মানুষ নয়, পেরে ওরে ওঠে না কেবল ক্ষমতার অভাবে। বাক বিন্যাসের ক্ষমতায় তো ননদের পায়ের নখের কাছে দাঁড়াতে পারে না। কার্যক্ষমতাও কম। রাগ হলে ছেলে ঠ্যাঙায় আর ঠেস দিয়ে দিয়ে কথা কয়। রাধারানী বেশি কথা বলে না, কিন্তু যা বলে মোক্ষম। চিঠি পর্বের সময় বাড়ি ছিল না চারুলতা। ঘাট থেকে ফিরে এসেই রাধারানী দেবী
চিহ্নিত পোস্ট কার্ডখানা দাওয়ায় পড়ে থাকতে দেখেই দুই চোখ গোল হয়ে উঠল তার। এ আবার কি অভূতপূর্ব দৃশ্য! 12 বছর এ সংসারে এসেছে সে, এমন দৃশ্য তো কই দেখেনি। ভিজে হাতখানা ভিজে শাড়িতেই মুছে চিঠিটা তুলে নিয়ে এক নিঃশ্বাসে আদ্যপান্ত পড়ে ফেলে রান্নাঘরের দরজায় গিয়ে বিলম্বিত ছন্দে বলে, এ যে দেখি অশ্বরণ রাজার স্মরণ হয়েছে। এবারে তাহলে আমাদের মায়া কাটিয়ে শ্বশুর বাড়ি চললে ঠাকুরছি। ঠাকুরছি এক নজর মাত্র তাকিয়ে ঠান্ডা গলায় বলে, কাতর হইও না মেজ বউ, তোমাকে চণ্ডীতলার শ্মশানে তুলে না দিয়ে এ সংসার থেকে নড়ব এমন বেয়াক্কেলে আমি নই। চণ্ডীতলায় আমার 70 যাক বলে ঠিকরে চলে যায় চারুলতা। আর কথা বাড়াতে সাহস হয় না। কিছুতেই কি তার জিত হতে নেই? যত গুছিয়ে যত কায়দা করেই ছোট্ট একটু কামড় দিতে যাক বেচারা, কি করে যে সঙ্গে সঙ্গে তার জবাব বার করে ফেলে রাধারানী। আর সে এমন বিষাক্ত জবাব যে চারুলতার বুদ্ধির ভাড়ারে তার প্রতিষেধক নেই। অথচ রাধারানী অনায়াসে তার কামড়টা তো ফিরিয়ে দেয়, তার সঙ্গে নিজে একটি মোক্ষম কামড় বসিয়ে দিতে ছাড়ে না। খেতে বসে বিনয় ভট্টাচার্য আবার সেই কথা তোলে, বলি, চিঠির একটা উত্তর দিবি তো রাধি? কেন, ভূতে পেয়েছে নাকি? বলে পাতের গোড়ায় আমড়ার টকের বাটিটা টক করে বসিয়ে দেয় রাধারানী। বরকে চারুলতার খুব বিশ্বাস নেই, তবু পৃষ্ঠবল হিসেবে ওর সামনে বলে নেয় একাধটা কথা। কিছু না পেয়ে বলে, বাটিটা পাথরের ঠাকুরছি, তোমার মেজাজের ঘা সইতে পারবে কেন? না পারলে আর করছি কি মেজ বউ, ঘটি বাটি তো আর অমর বর নিয়ে আসে না সংসারে। মেজ বউ রাধারানীর অনুকরণে ঠান্ডা গলায় বলে, সে তো দিনরাতি দেখছি ঠাকুরছি, তবে মেজাজটা একটু নরম করলে গেরস্তর লোকসানটা কিছু কম হয়। রাধারানী পাখাখানা নিয়ে ভাইয়ের সামনে বসে পড়ে মধু ঢালা সুরে বলে, গেরস্তকে দরদ করতে গেলে কি সংসার করা যায় বউ? এই যে তোমার একটা পেট ভরাতে 3টে মানুষের খোরাক লাগে, সে দরদ কে করতে যাচ্ছে বলো? কথাটা নিদারুণ সত্য। চারুলতার আহারের পরিমাণটা নামের অনুরূপ নয়, আবার রাধারানী নেহাত অল্পাহারী। সত্যি হলেও মেয়ে মানুষকে খোরাকের খোটা, তাও আবার দেনেওয়ালার সামনাসামনি। তেলে বেগুনে জ্বলে উঠে নিজস্ব ভোতা ভাষায় ব্যবহার করে বসে চারুলতা। বলে, খাই বেশ করি, আমি তো কারোর বাপের খাই না। রাধারানী অমায়িক হাস্যে বলে, আমার তো সেই ধারণাই ছিল মেজ বউ, তলে তলে তালুই মশাই যে মেয়ের খোরাকি পাঠান তা তো কই খবর পাইনি। এরপর আর কি বলবে চারুলতা? এমন দুর্ভাগ্য যে স্বামী কখনো তার পক্ষে নেবে না। এই তো এখন কি বোনকে 2 কথা বলতে পারত না? তা নয়, আদরে গলে গিয়ে বলা হলো, না, দুটোতে এক জায়গায় হয়েছে কি ঠোকাঠুকি, আপদটাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়াই উচিত। যেন ভারী একটা অসম্ভব হাস্যকর কথা, যেন বিধবা মেয়ে মানুষ কেউ কখনো শ্বশুর ঘর করে না, চিরকাল ভাই ভাজের ঘাড় ভাঙে। বোনও আনন্দে গলে বলেন, তাই দাও না, আমারও তো তাহলে হাড় জুড়োয়। বিনয় ভট্টাচার্য পরিতৃপ্ত আহারের পরে প্রসন্ন মুখে বলেন, লিখে দে 2 কলম, বিকেলের ডাকে দিয়ে দিই। অনুরোধ রাখিতে পারিলাম না, দুঃখিত। এই আর কি।
আত্মসম্মান বোধহীন চারুলতা আবার ফোড়ন কাটে। কেন? অনুরোধ রাখিতে না পারারই বা কি আছে? গেলেই তারা খেয়ে ফেলবে। বলেছে যদি বা ঘুরে এলেই হয় কিছুদিন। মেয়ে মানুষের এক দুয়ারি হয়ে থাকাই কি খুব মান্যের? রাধারানী উত্তর দেওয়ার আগেই বিনয় ভট্টাচ বকে ওঠেন, বাজে বকো না মেলা, রাধির আবার শ্বশুর বাড়ি, তাই আবার ও যাবে। শহরে হলে বাপ মা আবার বিয়ে দিত ওর। তোমরাই বা তাই কেন দিলে না বলে মুখ টিপে হাসে চারুলতা। তার চাইতে ঝাঝালো টেপা হাসির সঙ্গে রাধারানী বলে, পরামর্শদাতা মন্ত্রীর অভাব ছিল তখন, তাই হয়ে ওঠেনি বউ। আর চারুলতাকে অপদস্থের এক শেষ করে বিনয় ভট্টাচ বলে ওঠেন, যেমন নিজ মন তেমনি তোর কথা। নিজের শাড়ি চুড়ি আর মাছের নেজা ঘুষলে তবে কুকুরের উপযুক্ত মুগুর হয়। মুগুরটা আগে কার মাথায় পড়লে তবে এমন ঘটনাটা ঘটা সম্ভব, সেটা আর ভাবেন না ভদ্রলোক। দুর্গা দুর্গা বলে রান্নাঘরে ফিরে যায় রাধারানী, আর চারুলতা রাগ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রাধারানীর শ্বশুর বাড়ির কথাটা আজকের নিমিত্ত মাত্র, এরকম ঘটনাটা নিত্য নৈমিত্তিক। এরপরে অবশ্য রাধি গিয়ে ডেকে এনে খাওয়াবে, তবে এখনই নয়, চারুলতাকে চরম অবস্থায় পৌঁছতে দিয়ে। 12টা বেজে গেলে আর না খেয়ে থাকতে পারে না চারুলতা। মাথা ঝিমঝিম করে, হাতে পায়ে খিল ধরে। এরকম দিনে ততক্ষণ রাধারানী কাজ সারে। দৈনন্দিন পর্ব মিটলেও উপরিগুলো আছে। সুপুরি কাটা, মুখ কড়াই ভাঙা, চাল ডাল ঝাড়া, নিদেন পক্ষে কাঁথা সেলাই। আজ কিন্তু ওদিক দিয়ে গেল না রাধারানী। রান্নাঘরে শেকল তুলে দিয়ে এসে সেই অবহেলিত পোস্টকার্ডখানা নিয়ে উঠে গেল ছাতে। মেঘলা দিন, পড়শি মহলে ছাতে ওঠার প্রয়োজন আর কারো নেই। বড়ি, আচার, আমসত্ত্ব, কাঁথাকানি, এই জন্যেই না ছাতের দরকার। রাধারানীরই বা কবে কোন কালে মেঘলা দিনে ছাতে ওঠার প্রয়োজন হয়েছিল? আজই বা কিসের প্রয়োজন? কিছুই না, শুধু ফেলে দেওয়া জিনিসটা কুড়িয়ে নিয়ে পড়ছে তো একটু চক্ষু লজ্জা, অথচ কৌতূহলও হচ্ছে। তখনই যদি পড়তো ভালো করে, বালাই চুকে যেত। মুখরা রাধারানীর সঙ্গে চক্ষু লজ্জাটা বেমানান, কৌতূহলটা আরো বেশি। সে বোধটা ওর নিজেরই আছে বলে বোধহয় লোকলোচনের অগোচরে পালিয়ে এসেছে। দেখতে এসেছে সুকুমার চক্রবর্তীকে, নবকুমার চক্রবর্তীর সঙ্গে যার নামের সাদৃশ্য ধরা পড়ে। জ্ঞাতিদের কেউ, তাছাড়া আর কে? নিজের দেওর ভাসুর নয়, তাদের নামগুলো মনে আছে ঠিকই। রাজকুমার, দেবকুমার, কুমারের গোষ্ঠী একেবারে। চিঠিখানা বার 2-3 পড়ে ফেলল রাধারানী। এমনই, হাতের কাজ না থাকলে এমন করেই থাকে মানুষ। 3 পুরুষের জ্ঞাতি জ্যাঠ শ্বশুরের ছেলে। বিদ্যেসাধ্যি যে অষ্টরম্ভা চিঠির ভাষাতেই মালুম হচ্ছে। তবে লিখেছে ইনিয়ে বিনিয়ে, রাধারানীকে নিয়ে যেতে চায়। অবশ্য বিয়ের নেমন্তন্ন খেতে ডাকেনি, ডেকেছে নিছক স্বার্থের খাতিরে। মা মরণাপন্ন, সংসারে নিতান্ত লোকাভাব, অথচ তাহার নিষ্ঠা কাষ্ঠার বাতিকের জন্য রাধুনী চাকরানী অচল। আজ যদি তাহার নিজের পুত্রবধূ জীবিত থাকিত, তাহা হইলে আর রাধারানীকে ক্লেশ দিবার প্রয়োজন হইত না। কিন্তু রাধারানীও চক্রবর্তী কুলের বধূ তো বটে, অতএব যদি রাধারানী ইত্যাদি ইত্যাদি।
অবশেষে এটুকুও লিখতে ছাড়েনি, রাধারানীর জীবন তো অসার্থকই গেল, জ্যাঠ শাশুড়ির সেবার ও পুণ্য কার্যও কিছুটা সার্থক হোক। দায়ে পড়েছে। আপন মনে এটুকু উচ্চারণ করেই হেসে ওঠে রাধারানী। চক্রবর্তী কুলের বউয়ের ওপর দরদ উতলে উঠল এতদিনে। দায়ে পড়ে রায় মশাই, কই তোর বিয়েতে ডাকতে আসিসনি তো? বাপের শ্রাদ্ধর ভোজে তো বলিসনি। রাধারানী এখনো পর্যন্ত পৃথিবীর ভাত জলে ভাগ বসাচ্ছে কিনা জানিস সে খবর? এখন ওনার মা মরছে লোকাভাব, তাই কন্যা করতে ডাকতে মনে পড়েছে। অনেকক্ষণ ঘুরে বেড়ায় রাধারানী। মেঘলা দুপুরে, বেলা বোঝা যায় না। চারুলতা যে রাগ করে না খেয়ে শুয়ে আছে তাও মনে পড়ে না। সময়ের এমন অলস অপব্যয় রাধারানীর জীবনে বোধ করি প্রথম। অন্য দিন হলে কিছু না হোক ভাঁড়ারের হাঁড়ি কুড়িগুলোও পেড়ে ঝাড়া মোছা করত। আজ মনে হচ্ছে কোনো দিন বুঝি ছাতে ওঠেনি। মেঘলা দুপুরে নির্জন ছাতের কেমন যেন একটা মাদকতা আছে, অনেকখানি শূন্যতা, তবু যেন একটা রোমাঞ্চকর অনুভূতি জাগানো শরীরী স্পর্শ। 16, 18, 22 সমস্ত বয়সগুলো পার করে এসে 26 বছর বয়সে হঠাৎ আবিষ্কার করে বসল রাধারানী, নির্জন ছাতের একটা রহস্যময় আত্মা আছে, তার স্পর্শ পাওয়া যায়। সে স্পর্শ মনকে অকারণ উচ্চাটন করে তোলে। জীবন ভরি তো ছাতে আসছে, বাড়ি আচার আমসত্ত্বের প্রয়োজন বাদেও ভিজে চেলাকাঠ ছড়িয়ে শুকোতে দিতে, সারা বছরের জন্যে কেনা মুখ কলাইয়ে পোকা লাগলে রোদে দিতে, ভাইপো ভাইজির অকর্মজনিত ভিজে লেপ তোষক বিছিয়ে দিতে প্রায়ই তো আসতে হয়। শুধু আসতে হয়নি মেঘলা দুপুরে, না, কোনো দিন আসেনি। তাই এই অদ্ভুত রহস্যটা অনাবিষ্কৃত ছিল রাধার কাছে। নাকি নিজেরই অনাবিষ্কৃত রহস্যময় আত্মাকে হঠাৎ আবিষ্কার করে ফেলল রাধারানী? পিসি, তুমি এখানে? রক্ষে এসে গালে হাত দিয়ে দাঁড়ায়। 7 বছরের মেয়ে হলেই কি হবে, চলনে বলনে 17 বছরের ধাক্কা ধরে। রংটা ময়লা, মাজা ঘষা করলে হয়তো উজ্জ্বল শ্যামে দাঁড়াতো। তবু পিসি সোজাসুজি রক্ষেকালী বলে। রক্ষেকালী একটু দম নিয়ে বলে, আমি তোমাকে 7 রাজ্য খুঁজে বেড়াচ্ছি। রাধারানীর আবার হৃদয় রহস্য, রাধারানীর আবার আত্মা। হাসি রাখবার জায়গা কোথায়? এলো চুলগুলো আঁটো করে জড়াতে জড়াতে কটু কষায় তিক্ত এই ত্রিরস জারিত কণ্ঠে ভাইজির কথার উত্তর দেয় রাধারানী। কেন, আমাকে তোর কি দরকার পড়েছে? এখুনি জঠরে ব্রহ্মাগ্নি জ্বলে উঠেছে। পেট তো নয়, রাবণের চিলু, জ্বলেই আছে, হবে না কেন? যেমন মা তেমনি ছা। রক্ষে পিসির স্টাইলেই হাত মুখ নেড়ে বলে, আমি আবার কখন খেতে চাইলাম? মার যে খিদে হাতে পায়ে খিল ধরছে। স্কুল বাড়িতে 2 ঘন্টা বেজে গেল। ওহ, চারুলতা খায়নি। মুহূর্তে মনটা আহা করে উঠলেও হৃদয়ে সে আহা রাধারানীর কথায় ধরা পড়ে না। মুখটা বাঁকিয়ে বলে, শুধু খিল কেন, শেকল ছিটকিনি সব পড়ে যাক না তোর মার হাতে পায়ে জিভে। ঠেকার করে বিছানায় অঙ্গ ঢেলে পড়ে থাকতে পারেন মহারানী, হাঁড়ি থেকে ভাত ঢেলে নিয়ে গিলতে পারেন না? আমি ওসব জানি না বাবা, মা বললে তাই বলতে এসেছি বলে মুখ ঘুরিয়ে চলে যায় রক্ষেকালী।
বাপ বলে, ছোট রাধি খুব মিথ্যে বলে না। নিচে নেমে চিঠিখানা নিজের ঘরে উঁচু তাকে ফেলে রেখে ভাত বাড়তে বসে রাধারানী, ভাজের আর নিজের। ঠিকানার জন্যে চিঠিটা রাখা, নইলে ও চিঠি আগুনে পোড়ালে রাগ মেটে না। কিন্তু উত্তর দেবার জন্যে যে ঠিকানার আর দরকার হবে না, পরদিনই যে লেখক নিজেই সশরীরে এসে হাজির হবে, এ কথা কে ভেবেছিল? বিনয় ভট্টাচার্য আবার চটি চটপট করতে করতে এসে রান্নাঘরের কাছে গিয়ে চাপা গর্জনে ফেটে পড়েন, রাধি, এই রাধি, কি আমার ছেড়াদ্দর পিণ্ডি রাঁধছিস? আয় ঘর থেকে। আবার আজ কি হলো? চেঁচাচ্ছ যে রাক্ষসের মতন। না চেঁচাবো কেন? আশা বলি সুর ভাজবো। পই পই করে বললাম কাল, 2 কলম লিখে ফেলে দে ডাকে, কানেই নেওয়া হলো না। নাও এখন ঠেলা সামলাও। রাধা অবাক হয়ে বলে, কিসের ঠেলা? কেন, তোমার 7 কালের দেওর একেবারে এসে হাজির হয়েছেন, চিঠিটা লিখে দিলে আর এই বিপদটি হয় না। রাধারানী স্থির আত্মস্থভাবে বলে, কাল বিকেলের ডাকে চিঠি দিলে আজ সকালে ওর আশা রদ হতো। এ কথা গোপলাকে বোঝাও গে মেজদা, আমাকে বোঝাতে এসো না। কথাটা বিনয় ভট্টাচার্যের যে জানা নয় তা নয়, তবু বিপদ, মুশকিল, লোকসান, এই অবাঞ্ছিত ব্যাপারগুলো ঘটে গেলে একটা কাউকে দোষী সাব্যস্ত করতে পারলেই যেন কিঞ্চিত সান্ত্বনা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা জানি বলে বোনকে এক তাড়া লাগিয়ে ভট্টাচার্য প্রশ্ন করেন, এখনো যে ও বলছে রোগা মাকে একলা রেখে এসেছে, 2:45 গাড়িতে যাবে? রাধা অবহেলা ভরে বলে, তা যাক না, 12টার মধ্যে রান্না হয়ে যাবে আমার। ধেত্তারি, তোর রান্না নিকুচি করেছে, রান্নার জন্যে কি আমার ছেড়াদ্দ আটকাচ্ছে শুনি? কথা হচ্ছে তোর যাবার, সে কথাও হচ্ছে নাকি? বিদ্রুপের বিদ্যুৎ ঝিলিক দিয়ে ওঠে রাধারানীর চোখে মুখে। বিনয় ভট্টাচার্য অবাকভাবে বলেন, তবে আর ও এসেছে কি করতে? তোকে নিয়ে যাবে বলেই তো। যাবে বুঝি? ও ভেবেছে বোধহয় বেওয়ারিশ মাল বই তো নয়, রাস্তায় পড়ে আছে, নিলেই হলো। হঠাৎ যেন সুপ্ত পৌরুষ জেগে ওঠে ভট্টাচার্যের। তেড়ে উঠে বলেন, বোধহয় তাই। রোসো, আমি গিয়ে বুঝিয়ে দিচ্ছি বাছাধনকে। বিনয় ভট্টাচার্যের বোন অত ফেলনা নয়, সে কারুর বাড়িতে পা ধুতেও যায় না, নিয়ে যাবে আবদার। নেহাত নাকি কুটুম্ব, তাই এতক্ষণ কিছু বলিনি। এবারে এমন শুনিয়ে দেব একেবারে ঠান্ডা হয়ে যাবে। চক্রবর্তী বংশের বউ বলে দাওয়া করতে এসেছিস? ভারী আমার সম্পর্ক রে। মরেছে কি বেঁচেছে খোঁজ নিয়েছিস কখনো? এখন কারো পড়ে সম্পর্ক বার করতে এসেছিস? বার করাচ্ছি। রাধারানী ভ্রুকুটি করে বলে, অসভ্যর মতন চেঁচাচ্ছ কেন মেজদা? 40 হতেই 72 ধরতে, এই তোমারই দেখছি। যা বলবে সামনে গিয়ে বলো না। আচ্ছা তাই যাই, হয়েছে, খুব বীরত্ব দেখিয়েছ, সে বলা 2 দণ্ড পরে বললেও চলবে। এখন কুটুম্বর ভোগের ব্যবস্থাটি কি হবে বলে যাও দিকিন। বিনয় ভট্টাচার্য একটু দরাজ হাতের লোক, অতিথি আত্মীয় এলে গেলে খাওয়ান ভালো। সুকুমার আসার সঙ্গে সঙ্গেই চোখের ইশারায় 8 বছরের ছেলেটাকে ময়রার দোকানে পাঠিয়েছেন। মাছের খোঁজে নিয়ে যাবেন এটা নিশ্চিত। মাঝখান থেকে রাধার প্রশ্নে চারুলতা একটা আফসোসের ভঙ্গিতে ফোড়ন কেটে ওঠে, ও মা, সে কি? ক্ষীর, দই, মাছের মুড়োর বায়না দেওয়া হয়নি এখনো?
কত ভাগ্যে কুটুমের পায়ের ধুলো পড়েছে। রাধা মুচকে হেসে বলে, হয়নি তাই তো দেখছি, বোধহয় শ্বশুর বাড়ির ধারা শিখছে মেজদা। চারুলতা আর সহ্য করতে পারে না। অনেক আশা করেছিল 2-10 দিনের জন্যেও যদি বিদেয় হয় রাধা, হাত পা মেলিয়ে বাঁচবে। ভাই বোন মিলে তো সে আশায় ছাই দিচ্ছেন। রেগে লাল হয়ে বলে ওঠে, যখন তখন আমার বাপের বাড়ির খোটা তুলনা ঠাকুরছি, ভালো হবে না। ভাইয়ের ভাতে এত অহংকার কিসে তাও বুঝি না। এত মিষ্টি ভাত যে 2 দিনের জন্যে কোথাও নড়তে ইচ্ছে করে না কেন? গেলেই হতো। বিনয় ভট্টাচার্য হা হা করে বউকে থামাতেই যাচ্ছিলেন বোধহয়, কিন্তু রাধা দুজনকেই অবাক করে দিয়ে খুন্তিখানা হাত থেকে নামিয়ে দাঁড়িয়ে উঠে শান্ত নরম গলায় বলে, আচ্ছা তুমি তাহলে রান্নাটা দেখো বউ, ডালে এখনো নুন পড়েনি, মোচায় মশলা মাখা আছে, গোপলাটা কোথায় কোথায় ঘুরছে, খাবার খাইনি, ডেকে খাইও। সুকুমারকে বলে দাও মেজদা, তৈরি হয়ে নিচ্ছি আমি। জ্বলন্ত দৃষ্টিতে স্ত্রীর দিকে একবার তাকিয়ে ভট্টাচার্য বলে ওঠেন, পাগলটার কথায় তুইও পাগল হবি রাধি? ওর কথা আবার মানুষে ধরে? কথা ধরাধরির কথা নয় মেজদা, ভেবে দেখলাম আমার যাওয়াই উচিত। সত্যি তো, আর সম্পর্ক হাত দিয়ে মুছে ফেলবার নয়। আর চিরকালই কি তোমার গলায় পাথর হয়ে বসে থাকব? বলছে ভালোই, সেধে তো যাচ্ছি না। মেজদা বিমূঢ়ভাবে বলেন, আপনার শ্বশুর বাড়ির লোক বলো তো, সে আলাদা, এ একেবারে নিষ্পর বললেই হলো। তোর নিজের দেওর ভাসুরি বা বলবে কি? রাধা অল্প হেসে বলে, মুখ থাকলেই লোকে বলে মেজদা, বলবার মুখ না থাকলেও বলে। আচ্ছা দেখি, তোমার 2খানা ফর্সা থান টান জোগাড় করে বেঁধে নি, পেড়ে ধুতি দেখলেও আবার লোকে কিছু বলতে পারে। বিনয় ভট্টাচার্য বজ্রাহতবৎ দাঁড়িয়ে থাকেন। চারুলতাকে শাসন করবার কথাও মনে পড়ে না। রাধারানীর কথার যে আর নড়চড় হবে না, এ বিষয়ে তিনি নিঃসন্দেহ। ট্রেনে তুলে দিয়ে মেয়ে মানুষের মতো কাপড়ে চোখ মুছে বিনয় বোনের মাথায় হাত রেখে ধরা গলায় বলেন, জেদ করে চললি মুখ পুড়ি, বেশি দিন থাকিসনি, তুই বিনে বাড়িতে টেকা ভার হবে। কি যে বলো মেজদা, মুখে হাসি টেনে আর একবার ভাইয়ের পায়ের ধুলো নিয়ে রাধা বলে, রক্ষ রইল, গোপলা রইল, আদরের গিন্নি রইল তোমার। আর যে মুহূর্তে ট্রেন চলতে শুরু করে, চির দুর্দান্ত মেজদার অপরাধী অপরাধী মলিন মুখখানা অদৃশ্য হয়ে যায়। গাড়ির দরজা খুলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে রাধার। মন কেমনের জন্যে নয়, নিজের মনের চেহারা দেখে শিউরে উঠে। এ কি সর্বনাশ সে করে বসল! কি দুর্মতি হলো তার! নিজের পায়ে নিজে কুড়ুল মেরেই ক্ষান্ত হয়নি শুধু, সরল স্নেহময় বেচারা মেজদাকে অপদস্থের একশেষ করে এলো মিথ্যে ছলনায়। ছলনাই তো। চারুলতার ওপর অপরাধের বোঝা চাপিয়ে অভিমানের ভানে ঘর ছেড়ে এলেও নিজেকে কি এখনো বোঝাবে রাধা? কুল ছেড়ে অকুলে পা দিয়েছে সে তুচ্ছ অভিমানের বশে। চারুলতার ওপর অভিমানে ঘর ছাড়বে রাধা? চারুলতা তো তার কাছে তৃণমাত্র। চিঠিখানা দেখার সঙ্গে সঙ্গেই সমস্ত মন তার উগ্র আগ্রহে উন্মুখ হয়ে ওঠেনি কি বেরিয়ে পড়বার জন্যে? উন্মুখ হয়ে ওঠেনি এই চিরপরিচিত আবেষ্টনের বন্ধন থেকে মুক্তি পাবার জন্যেই? সেই থেকেই তো মনের মধ্যে চলছিল বিদায়ের প্রস্তুতি। অথচ
ক্রমাগতই ঠকিয়েছে ভাই ভাজকে, হয়তো শুধুই ভাই ভাজকেও নয়। রাধা কি অকৃতজ্ঞ? রাধা কি হৃদয়হীন? একটা অজানা অচেনা নিতান্ত তুচ্ছ ব্যক্তির মোটা স্বার্থের প্রয়োজনের ডাক এত প্রবল হয়ে উঠল তার কাছে যে বিনা বিচারে মুহূর্তে ত্যাগ করে বসল চিরদিনের স্নেহাশ্রয়। কিন্তু প্রয়োজনের তাগিদেই বা কে কবে ডেকেছে রাধাকে? কে কবে ডাকবে? কে কোন দিন বলছে রাধাকে তার চাই? আবেদনের কারণটা যতই তুচ্ছ হোক, স্থূল হোক, রাধার চিরক্ষুধার্ত চিত্ত দুয়ারে যে এই প্রথম ধ্বনিত হল পুরুষ কণ্ঠের আবেদন, এ বস্তুকে উপেক্ষা করবে? এত ঐশ্বর্য রাধার ভাড়ারে কই?